দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশেষে শুক্রবার সকালের মধ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সংকটাপন্ন সময়ে তাকে ফেরাতে এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের চাপা আর্তনাদ, বিষাদ ভরা অপেক্ষা। যে কোনো কিছুর বিনিময়ে নেত্রীকে ফেরাতে চায় স্বমহিমায় আসনে। এদিকে দ্বিতীয় দফায় ২৭টি জেলায় ৩৬টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। বাকি আসনগুলোতে জোট, সমঝোতা না নিজেদের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে কিনা সে বিষয়ে মুখ খুলেনি বিএনপি। খালেদা জিয়া অসুস্থ থাকায় এখনই তফসিল চায় না এনসিপি। যদিও বিএনপি চায় যথাসময়ে নির্বাচন আয়োজন হোক, সেজন্য তফসিল বিলম্বের সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে নির্বাচন পেছানোর কোনো শঙ্কা আছে কি না। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রয়েছেন মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট, আছেন আবু হাসনাইন খুরশেদ, ভারপ্রাপ্ত সম্পাদক নাগরিক প্রতিদিন, আছেন আবহাওয়া রাজ্যিকী, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে। সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে বলেন বা দুপুর থেকে বলেন, আজকে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এখন ধরেন বিএনপির দুজন বড় টপ লিডার খালেদা জিয়া এবং তারেক রহমান ওখানেই আছেন, লন্ডনেই আছেন, এবং খালেদা জিয়া চলে যাচ্ছেন। ফলে এত বড় একটি দল, ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন, সেই জায়গাটায় কোনো মানে সংকট বা কোনো কিছু দেখছেন কিনা, মানে বিএনপির জন্য তো চ্যালেঞ্জ কিনা এটা? না, আপনি কোথায় কি প্রার্থী টার্থী কি জানি বললেন না? জি। কেন বললেন? দিস আর অল ইনসিগনিফিকেন্ট। এগুলি কেন বলেন? সময় নষ্ট করেন। মানে ইনসিগনিফিকেন্ট কেন? কোথায় কি প্রার্থী দিচ্ছে না দিচ্ছে এগুলি কোনো ইস্যু নাকি এখন? আপনি সময় নষ্ট করছেন। জি, দেখেন, আমি চ্যানেল আই থেকে আপনাদের অফিসে আসতেছিলাম আপনাদের গাড়িতে, হ্যাঁ। তো নয়াপল্টন থেকে যখন আসতেছি তখন আমি বিএনপির কেন্দ্রীয় অফিসটার দিকে তাকাইলাম। আচ্ছা। আমার কাছে না খুব বাড়িটাকে খুব হেল্পলেস মনে হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আমি একটা ৩২ নম্বর দেখতেছি। বিলিভ মি, হ্যাঁ, এত অসহায় একটা বাড়ি দেখলাম আমি, বিএনপির মানে কেন্দ্রীয় অফিস। আপনি হেল্পলেস মানে ধানমন্ডির যে অবস্থা ওরকম কিছু মনে করছেন? দেখতেছি যে কেমন একটা অসহায়ত্ব ভাব। এক্স্যাক্টলি ধানমন্ডির ওটা না, মানে একটা অসহায়ত্ব ভাব। আচ্ছা। দুপুরে আজকে আমি আমার চেয়ে 10 বছরের জুনিয়র একজন বিএনপি নেতা, আমার খুব ঘনিষ্ঠ, তাকে আমি ফোন করছিলাম। আমি বললাম যে কী খবর টবর। মানে তার ভয়েস ওয়াজ সো ফেইন্ট যে আই কুড হার্ডলি হিয়ার ইট। নো প্যাশন, নো ইমোশন, হ্যাঁ, নো ইলিউশন, কিচ্ছু না। এবং মনে হচ্ছিল যে হি ওয়াজ নট অ্যাট অল প্যাশনেট টু হিজ ইডিওলজি অফ পার্টি। হ্যাঁ, হোয়াই মানে মানে সে একটা হেল্পলেস ওয়েতে সে আমার সাথে কথা বলতেছিল। মানে সে মনে করতেছে যে কি করলাম এতদিন, ভাবটা এরকম আর কি। বিএনপির নেতা, আচ্ছা, আপনি বুঝতেছেন না, আপনি তো রিলেট করার কথা। তো আমি আর কিছু বললাম না, এত অসহায় হয়ে গেছে সে আর কি। মানে এন্টায়ার সিনারিও তাকে হতাশ করে ফেলছে। ইজ টোটালি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট হিজ পলিটিক্স। হ্যাঁ, দেখেন, আপনি 5th অগাস্ট 2024 অপরাহ্নের কথা একবার চিন্তা করেন। মানে এই যে মানে 2টার পর থেকে মানে কি একটা আকাঙ্ক্ষা, হ্যাঁ, মানে সবাই মানে ওইটাকে আমরা যেটা বলি টু বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, আসলে ক্যাসেলে না, আমরা মর্তেই একটা বড় ধরনের দুর্গ তৈরি করছিলাম। তো তারপর যখন ডক্টর ইউনূস যখন টেক ওভার করলেন 8th-এ, তখন তো আরও আমাদের হয়ে গেল, বুক ফুলে গেল আর কি। হ্যাঁ, একটা ইমাজিনেটিভ লোক, একটা গ্লোবাল সেলিব্রিটি, এইতে দেশটা বোধহয় রিশেপড হয়ে যাচ্ছে ইত্যাদি। কী হলো? অল আওয়ার হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড। অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। আমি অন্তত বুঝেছি, আপনারা কিছুদিন পরে বুঝছেন। অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে গেছে। সেটা কোন দিন? যেদিন উনি বললেন রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে। আমি বুঝে গেছি সব। আই আন্ডারস্টুড এভরিথিং। মানে তার তো একটি ইন্টেনশন খারাপ। যখনই উনি বললেন যে রিসেট বাটন চেপে দিয়েছে, আমি বুঝছি যে তার ইন্টেনশন খারাপ। এবং দেখেন, মানে একটা গ্লোবাল সেলিব্রিটি, হ্যাঁ, একটা আধুনিক লোক, উনি কীভাবে বলেন যে রিসেট বাটন চেপে দিচ্ছি? হ্যাঁ, আমার কথা ধরি, মনে করেন আমি আমার কথা বলেন। আমার একটা শৈশব ছিল, আমার একটা কৈশোর ছিল, আমার একটা যৌবন ছিল, আমার একটা প্রেম ছিল, একটা ব্যর্থ প্রেম ছিল, আমার একটা মুক্তিযুদ্ধ ছিল, আমি যখন জাসদ করছি আমার একটা রাজনীতি ছিল। এগুলি আপনি বাটন চিপে মুছে ফেলবেন? তাহলে তো আই এম নো হোয়ার। আমার এক্সিস্টেন্সটা কোথায়?
মানুষের প্রত্যেকটা জীবন, আপনার জীবন কি, আপনার জীবন হচ্ছে আপনার অতীতের ঘটনাসমূহের সমষ্টি, সেটার উপর স্মৃতির নির্ভর স্মৃতির করছে। সমষ্টি, তাই সেটা না? আমার ভিত্তি, সেটা আমার শিকড়। আপনি তো সেটাই। ফিউচার দেখেন নাই, ফিউচার তো আপনি দেখেন নাই, আপনি যে এখানে এক্সিস্ট করতেছেন তার মানে কি এই এক্সিস্টেন্সটা হচ্ছে আপনার কতগুলো স্মৃতির সমষ্টি, জি। যেহেতু ইউ আর নট সিইং ইয়ার ফিউচার, তাই না? এগুলি উনি বললেন। জি। এবং দেখেন আমি বলি কি, অতীত যদি খারাপও হয় সেই স্মৃতি মুছতে নেই। যেমন আমি বলি, যখন আইয়ুব গেট করছিল, এই আসাদ গেট করলো, তখন আমি এটা সেই আমলে আমি প্রতিবাদ করছিলাম, সেই 69-এর কথা। আমি বললাম, তখন আমি ছাত্র, আমি বললাম যে এইটা কেন আসাদ গেট করা হলো, এই গেট আইয়ুব গেটই থাকবে, কারণ এই গেট দিয়ে যখন আমরা যাব তখন বলবো যে আইয়ুব খান আমাদের এই করছিল, একটা থুতু ছিটায় তারপরে যাব। আইয়ুব গেট যদি না থাকে তো আমি বুঝবোই না যে আইয়ুব খানকে। এবং কোথাও কি, যেমন ধরেন ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করছে না, আমরা এই কারমাইকেলের নাম করছি, বদলাইছি, হেয়ার রোড বদলাইছি, কার্জন হল বদলাইছি, ইন্ডিয়াতে ক্যালকাটায় যে ডালহাউসি রোড, ক্যামাক স্ট্রিট, অমুক এই যে ব্রিটিশ আমলে লর্ড বা ধরেন এদের আমরা কোনোটা বদলাই নাই। তা আমরা যদি এইসব বদলাইতে পারি, মুক্তিযুদ্ধের স্মৃতি যদি বদলাইতে, তাহলে ওগুলি বদলাই দেই, তাহলে ব্রিটিশরা ভালো পাকিস্তানিদের চেয়ে। আপনি আর্গুমেন্ট করেন না কেন? আপনি যে স্মৃতিটা আমি মুছে ফেলতে চাচ্ছি, কি কারণে, এর উদ্দেশ্য কি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, ইল মোটিভ আছে। ফলে এই যে শুরুটা করছেন উনি এইভাবে, এবং এখন আমরা কি দেখতেছি, এখন উনি সেলফ এক্সপ্লেনেটরি, উনি নিজেই ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। আচ্ছা, একটু শেষ করে দেন। জি। আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। গোলাপ যেমন নিজে নিজে ফুটে, কেউ তাকে ফোটায় না, ডক্টর ইউনূস সাহেব নিজে নিজে ফুটে গেছেন, উনি এখন প্রস্ফুটিত, তো উনি এখন আমাদের কাছে এক্সপোজড। উনি কি, হ্যাঁ, একেবারে এক্সপোজ হয়ে গেছেন উনি, হ্যাঁ, এবং আমরা বুঝে গেছি জিনিসটা কি, কেসটা কি, আমরা বুঝে গেছি। জি, আমি একটু যেতে চাই হাসনাইন খুরশিদ আপনার কাছে। মানে খালেদা জিয়া চলেই যাচ্ছেন, আগামীকাল চলে যাবেন, সে বিষয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, কিন্তু মাহবুব ভাই কণ্ঠে অনেক হতাশা শুনলাম, অনেক হতাশার কথা তিনি বললেন। আপনার কাছে আসলে মাহবুব ভাইয়ের সাথে আপনি একমত কিনা, বা হতাশার জায়গা থেকে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, হতাশার কিছু নেই, হতাশার জায়গায় আমি একমত না। আমি যেটা মনে করি যে নিঃসন্দেহে বেগম জিয়া বাংলাদেশের টাওয়ারিং পার্সোনালিটি এবং মানে আইকনিক পার্সোনালিটি। তার যে সংগ্রাম 43 বছরের, এটা আসলে 43 বছরের যে রাজনৈতিক সংগ্রাম, এটা অসাধারণ, এবং তিনি আসলে বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি, আপসীর নেত্রী হিসেবে আমরা তাকে চিনি। জি। তার গত 12 দিন ধরে তার যে সংকটাপন্ন অবস্থা, এটা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে, সারা দেশের মানুষ চরম উদ্বেগের মধ্যে আছে, এবং উনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটা সবার প্রত্যাশা। এবং সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে 7-8টি দেশের চিকিৎসকরা সমন্বিতভাবে তার সুস্থতার জন্য চেষ্টা করেছেন। চীন থেকে এবং ব্রিটেন থেকে ডাক্তাররা এসছেন, তাকে দেখেছেন, এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় যেটা যে অনেক ভয় পাচ্ছিলাম যে আমরা যে শেষ পর্যন্ত ওনার অবস্থা কী দাঁড়াবে। ওনাকে যে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও তো এক ধরনের আশা জায়গায় যে তিনি সুস্থ হয়ে উঠছেন, বা তাকে অন্তত প্রথমে মনে হচ্ছিল যে তাকে হয়তো দেশের বাইরে নেওয়ার মতন পরিস্থিতি হবে না। এখন আমরা দেখছি যে তাকে নেওয়ার মতন পরিস্থিতি হয়েছে, তার মানে তার স্বাস্থ্য কিছুটা হলেও স্টেবল হয়েছে, যাতে এত লম্বা ট্রাভেল করা যায়। তো সেই জায়গায় হতাশ হওয়ার আসলে কোনো কারণ নেই। আমরা আশাবাদী হতে চাই, আমরা দোয়া করি যাতে আল্লাহ বেগম জিয়াকে সুস্থ করে ফিরিয়ে আনেন আমাদের মাঝে। রাজাকে ভাই, আপনি একটু ছোট করে বলবেন যে মানে আসন নির্বাচনে আসলে কোনো প্রভাব পড়বে কিনা? যেমনটা আমি জানতে চেয়েছিলাম মাহবুব কামাল ভাইয়ের কাছে, যে দুজন টপ লিডার দেশে থাকছেন না, এরই মধ্যে কিন্তু ডিসেম্বরের এই প্রথম সপ্তাহের দিকে তফসিল ঘোষণা করার কথা, তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপি এত বড় একটা দল, এই মুহূর্তে ঠিক তারা না থাকলে দলের নেতৃত্বে বা দলটা গুছাবে কারা? এটা তো খুব স্বাভাবিক। একটা বাড়ির গার্জিয়ান যদি না থাকে, জি, না থাকেন, মরে যান, সোজা কথা, যদি মরে যান, তাহলে সেই ফ্যামিলিটা ফর দ্য টাইম বিং দিশেহারা হয়ে যায়। আর যদি সব ওয়েল এস্টাবলিশ থাকে, সব যদি ওয়েল এস্টাবলিশ থাকে, তখন হয়তো দিশেহারা হয় না, কিন্তু তার শূন্যতাটা বোধ করে। যে উনি ছিলেন সেন্টার পয়েন্ট, মানে মুরব্বী থাকে সেন্টার। আপনি দেখবেন একজন বৃদ্ধ মাতা, তার বয়স 90 বছর, তার সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, শুধুমাত্র মায়ের কারণে ঈদে কোরবানিতে সবাই একত্রিত হয়। মাটা যখন থাকে না, আর একত্র হয় না। আপনি দেখেন, মিলিয়ে দেখেন লাইফ। সেদিক থেকে যদি যান আপনি, অবশ্যই সে সেন্টার পয়েন্টের একজন মহিলা। উনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন 2 বার বা 3 বার, উনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, সব বাদ দিলাম আমি,
বাংলাদেশে যেটা নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করি আমরা, সেজন বীরুত্তম পাওয়া মুক্তিযোদ্ধার পত্নী, এবং যুদ্ধ চলাকালীন সময়ে জেট ফোর্সের নেতৃত্ব দিতেন জিয়াউর রহমান সাহেব। তখন কিন্তু মুক্তিযুদ্ধের যে খারাপ অবস্থাটার ভিকটিম তিনি, তাদের ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী, যদিও সে একজন মেজরের ওয়াইফ, বাট উনি স্বামী কাছে নাই, যুদ্ধ চলছে, তখন কিন্তু আজকের এই তারেক জিয়া সহ তাদেরকে বৈশা সে অনেকটাই অনিশ্চিত জীবন যাপন করেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরিস্থিতির একজন ভিকটিমও সে। তাকে যখন এই দেশের লোকেরা, এখন সে যে এন্ডিং পর্যায়ে, আমরা মুখে যত কথাই বলি না কেন, উনি খুব খারাপ অবস্থায় আছেন, ফিরে আসলে তো ভালো কথা। মানে এখন উনি যে জায়গাটায় আছেন, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে পয়েন্ট অফ নো রিটার্ন যদি আমরা ধরি, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া বা তারেক জিয়ার মা কিন্তু রাজ্জাকির মা না, উনি একজন এক্সেপশনাল মহিলা। উনি এই মুহূর্তে আজকে পর্যন্ত বিএনপির সিম্বল অফ ইউনিটি আমি বলছি। ওনার কারণে এই ইউনিটিটা আজকে পর্যন্ত আছে, এই মুহূর্ত পর্যন্ত। এখন তিনি যদি লন্ডন চলে যান এবং তারেক জিয়া সাহেব তিনিও যদি না আসেন, আল্লাহ মাফ করুক, যদি বেগম জিয়া আর ফেরত না আসেন, এমনি তারেক জিয়ার আসাটা অনিশ্চিত। কারণ তারেক জিয়া সাহেব কি বলছিলেন সম্প্রতিকালে, ওনার দুইটা খুব ভাইটাল জায়গাটা। একটা বলছেন কি, যে আমার আসার ব্যাপারটা আমার একার সিদ্ধান্ত নিয়ন্ত্রণে নাই। জি, এক। দুই, কেন আসতেছি না সেটা বলার জন্য আমি অবারিত ভাবে, মানে অবারিত স্বাধীনতা আমার নেই। এই যে বিষয় দুটো, ঠিক তখন যখন তার দল থেকে বলা হয় যে উনি ফেরত আসুক, আসাটা, আসা বা না আসা তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়, হুইচ ইজ ভেরি পেইনফুল। বিরতির পরে উনি যখন না, আমি শেষ করে দিচ্ছি, বিরতি আপনি পরে দেন, তাহলে বোঝা যাচ্ছে যে প্রেজেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ খালেদা জিয়া, এই দুইটারই একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং সেটা এই অন্তত সবার আগে বুঝবে তার দলটা, তারপরে বুঝবে দেশ। এই জায়গাটা আমি রাখছি, আপনি বিরতিতে যান। বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিতের জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে। সেটি হচ্ছে যে, মানে শুরুতেই যে প্রশ্ন আমি করেছিলাম, সেই জায়গাটা আপনি একটু অন্যভাবে নিয়েছেন, যে বিএনপির আবারও নতুন করে আসন, 36টা আসন তারা ঘোষণা করেছে, প্রার্থীর নাম ঘোষণা করেছে। আপনার কি কোনোভাবে আশঙ্কা হচ্ছে যে নির্বাচন ঠিক ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? আগে হাসিনের ব্যাপারে, হাসিন ভাই, আমিও কিন্তু আশাবাদী বেগম জিয়ার ব্যাপারে আমি আশাবাদী। মানে আই উইশ শি রিকভার্স। হ্যাঁ, এই ব্যাপারে তো আবার কোনো ইয়ে নেই। হ্যাঁ, তার উনি সেরে উঠুক, এটা আমরা চাই। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমি কিন্তু মাইক্রো লেভেলে কথা বলতে চাই, আমি ম্যাক্রোতে যেতে চাচ্ছি। ব্রড বেসড সমস্যাটা কি সেইটা আমি বলতে চাচ্ছি। ওইটা আগে শেষ করে না, আগে যেটা বলতেছিলাম, দেখেন এই যে আমাদেরকে অতীত ভুলে দিচ্ছে চেরো না, একটা কথা আছে, দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দি প্রসেস অফ রিমেম্বারিং ইটস পাস্ট। একটা নেশনকে ধ্বংস করতে গেলে তার অতীত স্মরণ করার যে প্রক্রিয়া, সেটাকে ধ্বংস করে দাও, তাহলে ওই নেশন ধ্বংস হয়ে যাবে। এবং সেইটা শুরু করছিলেন আমাদের ইউনূস সাহেব। হ্যাঁ, মর্মান্তিক। হ্যাঁ, এটা আশা করা যায় না। দেখেন, এখন আপনার পয়েন্টে আসি, ইলেকশন নিয়ে আমরা কেন এত উদ্বিগ্ন? সারা জাতি, মানে আমি প্রায় শুনি খালি ইলেকশন। মানে কি লাভ ইলেকশন নিয়ে এত কথা বলে, কি লাভ? আমি একটা কথা বলতেছি আপনাকে, ইলেকশন অর নো ইলেকশন, আমরা কোনো স্টেবল সমাজ খুব শীঘ্রই পাচ্ছি না, একটা স্থিতিশীল সমাজ আমরা পাচ্ছি না। ইলেকশন যদি হয়ও, জি, ঠিক আছে, এবং যদি ইলেকশন হয়, গিভেন মানে দি প্রেজেন্ট সিচুয়েশন, যদি ইলেকশন হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমি বলে দিলাম, আপনি লিখে রাখতে পারেন। কিন্তু বলা হচ্ছে এই ইলেকশনটা খুবই ভালো ইলেকশন হবে। বললাম তো, ইউনূস সাহেব তো হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। মানুষকে রোমাঞ্চিত করার যে মানে মেকানিজম, সেটা উনি এটাতে পারফেকশন আনছেন। মানে ফলস ড্রিমিংয়ে তার মতো লোক পৃথিবীতে আর নাই। এত মিথ্যা স্বপ্ন উনি দেখাইতে পারেন, তার প্রত্যেকটা কথা মিথ্যা স্বপ্ন, প্রত্যেকটা কথা। এই যে আমাদের ইয়াং জেনারেশন পৃথিবীকে নেতৃত্ব দিবে, সনদ সই হইলেই বর্বর থেকে সভ্য হয়ে যাচ্ছি, তারপরে কি জানি বলেন উনি আর কি। হ্যাঁ, যাই হোক, এগুলি বলতে চাই না। দেখেন, ইলেকশনটা কি? ইলেকশন তো হচ্ছে উপায়, এটা তো লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে ভালো থাকা। এই ভালো থাকার জন্য উপায়টা হচ্ছে ইলেকশন। আমরা ইলেকশনটাকে লক্ষ্য ধরে বসে আছি।
যে ইলেকশন হইলেই বোধহয় সব শেষ। পয়েন্টটা আপনি বুঝতে পারতেছেন? ইলেকশন তো উপায়, এটা একটা ব্রিজ, এই ব্রিজ পার হইলে আমরা একটা ভালো সমাজে যাব। তা আমরা ব্রিজটাকেই তো বলতেছি এটা লক্ষ্য। হাউ ননসেন্স। হ্যাঁ, কেন বলতেছি জানেন? আমি যে ওই যে বললাম না যে স্মৃতি ভুলে যাওয়া হচ্ছে, এখন সোসাইটির প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিস্ট। লিবারেল ডেমোক্রেসি আর আলট্রা রাইটিস্ট, এই দ্বন্দ্বে আমাদের ইতিহাস ভোলানোর একটা চেষ্টা হচ্ছে। আলট্রা রাইটিস্টরা আমাদের মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে। এই জন্য আমি প্রথম এপিসোডে ওই কথাগুলি বললাম। হ্যাঁ, ভোলার চেষ্টা করছে এবং এইটা আমাদেরকে একটা অস্তিত্বহীন জাতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে, যেহেতু আমাদের অতীত থাকবে না। ফলে এই জায়গাটা এত ক্রাইসিস, একটা ইলেকশন বা 5টা ইলেকশন এইটা সমস্যার সমাধান নয়। সমস্যাটা অনেক গভীরে চলে গেছে। সোসাইটিতে কতগুলি গুণগত পরিবর্তন এসে গেছে নেগেটিভ ওয়েতে। এই গুণগত পরিবর্তনগুলো আপনার ফাইট আউট করতে হবে। আপনি ইলেকশন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না আপনি। হ্যাঁ, ফলে এগুলি নিয়ে আমাকে বলেন না। হ্যাঁ, এইসব ফলস ড্রিমিং আমি করি না। আমি শুনেন আরেকটা কথা বলতে, আমি কখনো কমফোর্টেবল ইলিউশনে ভুগি না। মানে যে ইলিউশনে আরাম পাওয়া যায় ওই ইলিউশনে আমি ভুগি না। আমার কোনো ইলিউশন নাই, আমার কোনো ডিলিউশন নাই, আমার কোনো বিভ্রম নাই। আমি একটা নর্মাল লোক। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আর ইউ অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার, আই বল নো, আই এম নর্মাল। সুজিব, আপনি একটু বলবেন যে অপটিমিস্টিক সেই জায়গাটা আপনি আমরা আসলে কতটা অপটিমিস্টিক হতে পারি? ওই জায়গাটায় খুব একমত যে নিঃসন্দেহে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছতে চাই, সেই গণতন্ত্রে পৌঁছার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। সো নির্বাচনটা যদি প্রপার হয় তাহলে আমরা সুন্দরভাবে আসলে গণতন্ত্রের উত্তরণ ঘটবো এবং তখন আমাদের আশাবাদী হওয়ার মতন অনেক কারণ তৈরি হবে। নির্বাচন যদি আসলেই মাহবুবের কথা অনুযায়ী যদি নির্বাচন ওয়ার্ড সিলেকশন হয়, খুব খারাপ নির্বাচন হয়, তাহলে নিঃসন্দেহে সেটা হতাশার হবে। এখন সেই জায়গায় আমরা যারা সাধারণ মানুষ, যারা সারা দেশের নাগরিক, তাদের সচেতন থাকার বিষয় হচ্ছে যাতে নির্বাচনটা কোনোভাবেই একটা খারাপ নির্বাচন না হয়, না করতে পারে কেউ। খারাপ নির্বাচন করার ষড়যন্ত্র থাকতেই পারে, চেষ্টা থাকতে পারে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিতে হবে। এই কারণেই যে যেই প্রসঙ্গ মাহবুব ভাই বলছিলেন যে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার, আমাদের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র সফল হোক এটা আমরা কেউ চাই না। আমাদের সব কিছুর শেকড় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ৭১, এবং ৭১ আমাদের অনেক গৌরবের, অনেক প্রাণের, এবং ৭১ই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। ৭১ থেকে ৭১ মুছে ফেলে অন্য যে কোনো কিছু করার যদি কোনো ধরনের কোনো চেষ্টা থাকে, সেটা আসলে নির্বাচনের মধ্য দিয়েই প্রতিহত করতে হবে। সেই জায়গায় মানুষকে অনেক সচেতন হতে হবে। ভাই, মানে বলা হচ্ছে এইবার নির্বাচনটা হবে দারুণ ঐতিহ্যবাহী এক নির্বাচন হবে, গুণগত মান থাকবে, কিন্তু মাহবুব কামাল ভাই বলতেছেন একটা খারাপ নির্বাচন দিকে হয়তো সে, এটা অবশ্যই এরকম জোর দিয়ে বলছে। আপনি কি? না, এটা তো দুইটা বিষয়। একটা হলো নির্বাচন হলে সবচেয়ে খারাপ নির্বাচন হবে, এটা হলো মাহবুবের বক্তব্য। হইলে একটু আগে আমরা বলতেছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া। আচ্ছা, বেগম খালেদা জিয়ার প্রেজেন্সটা একটা, অ্যাবসেন্সটা আর একটা। মুরব্বী মারা গেলে কি হয় ঘরের, ওই যেটা বলতেছিলাম বাংলাদেশে আজকে পর্যন্ত যেটা দেখি, মুরব্বী মারা গেলে, ফাইনাল যে মুরব্বী মারা গেলে সম্পত্তির বন্টন নিয়ে লড়াই শুরু হয়। এখন তাহলে রাজনৈতিক মুরব্বী মারা গেলে কিন্তু পদবি নিয়ে মারামারি শুরু হবে। কেন বলছি কথাটা? যেই দলগুলো পারিবারিক নেতৃত্বে চলে, সেই দলের পরিবারের যিনি প্রধান থাকেন তিনি তো পার্টির প্রধান থাকেন। পার্টির প্রধান থাইকে অন্য যে পদগুলোকে সাজানো হয়, ধরেন মহাসচিব সাজান, তারপর সাংগঠনিক সম্পাদক, তারপরে আরও নিচের ওই টপের কাছে সব ইকুয়াল। ওই পদ দিতে হয়, দিলাম, সব ইকুয়াল। কিন্তু যখন এই মুরব্বিটা থাকবে না, তখন কিন্তু এই পদবি সিঙ্গেল কমান্ডে চলবে না। আমি লিখে দিচ্ছি, দ্যাট শুড বি সাইড এফেক্ট, ইফ আই এম নট রং। এখন এই সাইড এফেক্টটা যদি হয়, তাহলে সবচেয়ে বড় দলটার ভিতরে যদি আপনি লক্ষ্য করেন যে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, তাইলে কি হবে? তার নির্বাচনের ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পড়বে। সুতরাং এই মুহূর্তে এই দলের সবচেয়ে করণীয় বিষয়, যেই জায়গাটা আমার বক্তব্য, যে তারেক জিয়া যখন বললেন আমার আশাটা একক সিদ্ধান্ত না, আবার আমি অবারিত নই বলার জন্যে, ঠিক তখন এই দলের থেকে দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু কেউ কেউ বলেছেন ওনার আশা না আশাটা হলো পারিবারিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মানে এই দুইটা বক্তব্যের ভিতরে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। সুতরাং এই ফারাকটা নিশ্চিত করতেছে যে মুরব্বীরা না থাকলে
কি হবে, কি হতে পারে, কি কি হয়। হতে পারে। আরেকটা কথা আমি বলে যাচ্ছি আপনাকে যে রাজ্জাক ভাই, বিরতির পরে এসে শুনবো এটা। আচ্ছা ঠিক আছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম অবশেষে বিষয় নিয়ে। যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে, সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিপক্কতা হওয়ার কথা ছিল সেইটা কি হলো? এটা আমি হাসনান ভাইয়ের কথার মানে খণ্ডন করতে করতে আমার সময় চলে যাচ্ছে। আচ্ছা জি, উনি বললেন যে নির্বাচন হয়ে গেলে তারপরে গণতন্ত্রের একটা হবে, এই তো দেখেন এই কথাটা এই কবিতাটা আমি আরো দুই একবার পড়েছি। সেটা হচ্ছে একটা সাইকেল হয়ে যাচ্ছে বাংলাদেশে। সেটা হলো যে গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হচ্ছে না, আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না, একটা সাইকেল। কিন্তু এটা একটা কবিতা আছে, সেটা হলো টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, এটা সাইকেল। আচ্ছা, টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না বলে টাকা আসতেছে না, আবার টাকা আসতেছে না বলে চাকা তৈরি করা যাচ্ছে না, আবার চাকা তৈরি করা যাচ্ছে আবার টাকা আসতেছে না। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি। হ্যাঁ, যে গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন হচ্ছে না, আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না। এই সাইকেল থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যেটা বলতেছেন, ইটস এ সুইট ড্রিম বাট অ্যাবসার্ড ড্রিম, মধুর স্বপ্ন কিন্তু একটা কি বলে অ্যাবসার্ড ড্রিম। আপনি ভালো নির্বাচনটা করবেন কীভাবে? গণতন্ত্র আছে যে ভালো নির্বাচন করবেন, তাই না? ফলে এই কল্পনা করে লাভ নাই, এটা কল্পনা বিলাস। এই অ্যাবসলিউটলি এটা হচ্ছে, এটা আপনি কি ওই যেটাকে আমি এই শব্দটা আমি খুবই ব্যবহার করতেছি, কমফোর্টেবল ইলিউশন। যে ইলিউশন, যে মরিচিকায় আরাম পাওয়া যায় সেইটা ভাবতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, ইটস এ কমফোর্টেবল ইলিউশন। এগুলিতে আমি ভুগি না, আমার কোনো ডিলিউশনও নাই, আমার কোনো বিভ্রমও নাই। এগুলি 54 বছর যাবত দেখতেছি এবং সোশ্যাল ডিনামিক্সটা আমি ভালো করে বুঝি। হ্যাঁ, এই সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই পজিটিভ হতে যাবে না, গ্রাফ সবসময় নিম্নমুখী। এবং এইটার কোনো ইমিডিয়েট সলিউশন নাই, এটার কোনো মিড টার্ম সলিউশন নাই, এটার কোনো লং টার্ম সলিউশন নাই। ইটস এ প্রবলেম অফ ডিকে, ইটস এ প্রবলেম অফ এরা, ইটস এ প্রবলেম অফ ইভেন সেঞ্চুরি। জি সুশীল ভাই, আমি একটু বলি এইটার প্রসঙ্গে আপনি বলেন, আমি প্রশ্ন নাই কোনো কিছু না। আমি যেটা বলছি ভাই, মানে আপনি অনেক বেশি হতাশ মনে হচ্ছে বা ক্ষুব্ধ মনে হচ্ছে আপনাকে। আপনার হতাশার সাথে আপনার ফিলিংসকে আমি রেসপেক্ট করি, বাট বিষয়টা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমরা গত 15 বছর বা 17 বছর দেখেছি। তারপরেই তো 24-এর 5ই আগস্ট রাষ্ট্র, 5ই আগস্টের পরে একটা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র। গণতন্ত্র নাই এটা সত্য, বাট এই সরকার গণতন্ত্র আনার জন্যই এই সরকার, আর গণতন্ত্র আনার মাধ্যম হচ্ছে একটা ভালো নির্বাচন। এখন আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে এই সরকার আসলে গণতন্ত্র চায় না এবং এই সরকার আসলে একটা ভালো নির্বাচন দেবে না। সো এই সরকার যদি ভালো নির্বাচন না দেয় তাহলে আমরা গণতন্ত্রে যেতেই পারবো না। আমি একটু বলি হাসান ভাই, যেমন ধরেন আপনি যে নির্বাচন ভালো লেভেল প্লেইং ফিল্ড কি হবে? জামাতের নেতৃত্ব দেবে শফিকুর রহমান সাহেব, এনসিপির নেতৃত্ব দেবে সার্জিসরা বা তাই না? বিএনপির তো মূল নেতা একজন তো অসুস্থ আর একজন বিদেশে, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এটা কি আপনি জোর করে তৈরি করতে পারবেন? আমি জোর করে না, আমি বলতেছি এটা দোষ দিচ্ছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি না, আমি দোষ করে কথা বলছি না। সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। আমি একটা জিনিস বলি ভাই, সেটা হচ্ছে বিএনপির, আমি বিএনপি করি না, বিএনপি ডিফেন্ড করতে যাচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি মানে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে এসছে। আমরা তো মানে 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরেও দেখেছি, 82-তে সামরিক শাসনের পরেও দেখেছি, 86-তে বিএনপি যখন নির্বাচনে গেল না তখন বিএনপি নির্বাচন বর্জন করলো, প্রতিরোধের চেষ্টা করলো এবং আওয়ামী লীগ জামাত সহ সবাই, এরশাদ সহ সবাই নির্বাচনে গেল। সেই নির্বাচন আমরা দেখেছি। 87-র মুভমেন্ট বা 90-এর মানে 88-র নির্বাচন সবগুলি আমরা দেখেছি। সো বিএনপি কিন্তু বারবার ফিরে আসে। সো বিএনপি ক্রাইসিস পড়তে পারে। এখানে বলি, আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। আর একটু বলেন আপনি। সেটা হচ্ছে যে একটা বেসিক বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে সোসাইটিতে। এইটা শুনেন, 5ই আগস্ট পর্যন্ত এক ধরনের বাংলাদেশ, আবার 5ই আগস্টের পরে যেমন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠতেছে, এটা তো নেভার ইন দ্য হিস্ট্রি, নেভার ইন দ্য হিস্ট্রি। তাইলে এইটা একটা বেঞ্চমার্ক। আপনার 5ই আগস্টের পর থেকে এইটা সোসাইটির একটা বেসিক চেঞ্জ হয়ে গেছে। ফলে আপনি ওই ইতিহাস দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে এই শক্তিটা সামনে এসছে। তার মানে যে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাংলাদেশে বিশ্বাস করে, 71-এ বিশ্বাস করে, তারা হয়তো
একটু স্তীমিত হয়ে আছেন, কিন্তু তারা কি মানে দে আর নট ডিসঅ্যাপিয়ার্ড, এবং তারা ন্যাচারালি একটা সময় গিয়ে হয়তো এক ধরনের গণবিস্ফোরণ করবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশে কোনো দিনই ব্যর্থ হবে না, বাংলাদেশ কখনোই ৭১ মুছে ফেলতে পারে না। বিরতির পরে সে এটা ইলিউশন বলতে পারেন, বাট এটা আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ কখনোই মুক্তিযুদ্ধের বাইরে যাবে না। জি মাহবুব, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই, এটাই কন্টিনিউ করবো আমরা। দর্শকের বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, ফিরলাম আমাদের আলোচনা। আমি যে সরাসরি যেতে চাই আবুহেনা রাজ্জাকে, আপনি একটু বলবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে, ইতিহাস নিয়ে আপনি কথা বলছিলেন, সেই জায়গায় একটু ধরিয়ে দিচ্ছি আমি যে 1971 সালের মার্চ এপ্রিলে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ বিবরণ, ছোট করে বিবরণ চেয়েছে। এটা হচ্ছে 47তম BCS এর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষার 1 নম্বর প্রশ্ন। এই সমস্ত জিনিস অবান্তর, এগুলো কি মানে এক একটা ইস্যু বানানো, এগুলো ইরিলেভেন্ট। আপনার 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কারো ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের। বাট অর্জন করার সময় নেতৃত্ব দিতে হয়। অর্জন করার সময় বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের মাঠে জিয়াউর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন, আবার জুলাইতে পতনের জন্য ছাত্ররাও নেতৃত্ব দিছে, আন্দোলনটা সবার, ফাইনালি এসে টার্নিং পয়েন্টে ছাত্ররা নেতৃত্ব দিছে। নেতৃত্ব যেই দেখ, অর্জনটা রাষ্ট্রের। আপনার অপকর্মের জন্য আপনাকে যদি তাড়াইয়া দেওয়া হয়, ঘাড় ধরে বের করে দেওয়া হয় দেশ থেকে, এটার মানে এই না যে আমার অর্জনটা চলে যাবে। আমার অর্জন আমার, আপনার ব্যক্তির না। আমরা এখন এই গত 16 মাস দিন এমন একটা বয়ান দেখতেছি যে আওয়ামী লীগকে বিতাড়িত করার মানে বোধহয় মুক্তিযুদ্ধ চলে গেছে। মানে বারবার এই কথাটা আসবে কেন? আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিছে তার ওই জাতির জনক বঙ্গবন্ধু, কিন্তু এটা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি না, নাম্বার 1। নাম্বার 2, যারা সিনা টান করে এত মুক্তিযুদ্ধের চেতনা করেন, তারা ঈশ্বর বিরোধী আন্দোলনের সময় রাজাকারকে সাথে নিয়ে আন্দোলন করছেন। কারণটা কি? আপনি তো কোনো কারণে রাজাকারে নিতে পারবেন না আপনার সাথে, কোনো কারণে না, আপনি যাদেরকে রাজাকার বলেন। আবার আমরা রাজাকারকে মন্ত্রিত্ব দিছে এই দেশের লোক, এই দুইটা দলই, যে এই দুইটা দল দেশ শাসন করছে বাইরেশন। তাহলে এই দুইটা দলের আদর্শটা কি? আপনি রাজাকারকে সাথে নিয়ে আপনি আবার এখন গন্ধ পাচ্ছেন। হু কেয়ার্স? এই দেশের লোকগুলোকে এগুলো মনে রাখে নাই। কাজেই আপনাকে মাথায় রাখতে হবে, 71 রাষ্ট্রের সম্পত্তি, 71 এই দেশের সম্পত্তি। অর্জনের বেলায় রাজ্জাকি থাকুক, খোরশেদ ভাই থাকুক, কামাল ভাই থাকুক, উনি মরে যাবে, আমি মরে যাব, কিংবা আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি, কিন্তু অর্জনটা রাষ্ট্রের, কোনো ব্যক্তির না। আওয়ামী লীগ চলে যায় বলে আমার স্বাধীনতা চলে গেছে, আর একজন রিসেট বাটন দিলে আমার ইতিহাস চলে যাবে। সবচেয়ে বেশি যে বাংলাদেশ বিরোধী যদি কোনো লোককে খুঁজে পান, তাকে বলেন তুই বাংলাদেশ, আপনি বলেন 71-কে বাদ দিতে পারবে না, যে 71-কে আসলে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা, যে একটা আমরা বিভাজন তৈরি করি, ওই ইস্যুতে আপনি ছোট করে বলবেন। ভুলিয়ে দেওয়া সম্ভব না। যারা চেষ্টা করবে তারা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তাকে রুখে দেবে। আমি একটা জায়গায় খুব স্পষ্ট করে বলতে চাই যে গত 16 বছর বাংলাদেশকে ভারত প্রভাবিত করার প্রাণান্তকর চেষ্টা চলেছিল। সেই চেষ্টা যারা করেছিল তাদের বাংলাদেশ রুখে দিয়েছে, দেশ ছাড়া করেছে, উৎখাত করেছে। একইভাবে এখন যারা পাকিস্তান প্রভাবিত করার চেষ্টা করছে বা যারা চেষ্টা করবে, তাদেরও বাংলাদেশ রুখে দেবে। বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবেই থাকবে। মাহবুব ভাই, কোনো প্রশ্ন নেই, আপনি বলেন, 1 মিনিট। এই কথাটা আমি মাসুদ কামারের অন্য মঞ্চে বলছি, আবার বলতেছি, এখন যা কিছুই হোক, আমি 200 বছর পরের বাংলাদেশ চিন্তা করি, তখন শুধু থাকবে 2টা ব্যক্তি, ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, বাকি সব ফুটনোট অথবা গবেষকদের টেবিল। এখন যেরকম পলাশী যুদ্ধে আমরা কি বলি, ট্রাইব, সিরাজউদ্দৌলা, বড়জোর মির্জাফর, এছাড়া কোনো ক্যারেক্টার আমরা নামই জানি না। এই যে ফরাসি একজন ছিল সিনফ্রে, নাম কেউ জানে না, মোহনলাল, এগুলো আমরা কয়েকজন জানি যারা গবেষণা করি, সাধারণ মানুষ কিছুই জানে না। 200 বছর পর বঙ্গবন্ধু, ইয়াহিয়া খান, এছাড়া কিছু থাকবে না। এখন যা কিছু হোক, সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে আমরা বলতেছি যে গত 16 বছর ধ্বংস হয়ে গেছে দেশ, না প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এটা ঠিক আছে, সব ধ্বংস হয়েছে। তা আমরা তো চাইছি যে ডক্টর ইউনূস এই ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা ফিনিক্স পাখির জন্ম দিবেন। হয়েছে? ফিনিক্স পাখি আসছে নাকি এই ধ্বংসস্তূপ আরো বড় হচ্ছে, বৃহদাকার হচ্ছে? প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে গত 16 বছর, এখন রাষ্ট্রের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে, এই তাই না? এখন শেষ করি, আমি 1 মিনিটে শেষ করতে চাই যে শেষ পর্যন্ত মাহবুব অনেক হতাশার কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা নির্বাচন সুষ্ঠু হবেই। দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।